শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। নওশাদ সিদ্দিকী ক্রমশই রাজ্য রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে। রাজ্যের অধিকাংশ জেলায় তার সংগঠন বা কর্মী সমর্থক রয়েছে। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে 2026 বিধানসভাকে সামনে রেখে যে নতুন দুটি দল নতুন করে উঠে এসছে। প্রথমে হচ্ছে হুমায়ুন কবিরের যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি, আরেকদিকে শিক্ষা সমৃদ্ধি পার্টি। অর্থাৎ নভেম্বর মাসের 23 তারিখে তারা নতুন দল ঘোষণা করেছেন। আর এই দুটি দলই সবাই কিন্তু নওশাদ সিদ্দিকীর পিছনে পিছনে ঘুরছেন। নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট করে তারা এই সামনের বিধানসভা বৈতরণী পার করতে চাচ্ছে। শিক্ষা সমৃদ্ধি পার্টির অন্যতম একজন কাণ্ডারি, তিনি ভাঙড়ের ভূমিপুত্র, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, রাজনৈতিক দল যখন তৈরি হচ্ছে তখন ইলেকশনে তো আমরা অংশগ্রহণ করব। আমাদের পার্টির কিছু অভ্যন্তরীণ কাজ, সেই কাজগুলো চলছে। যে সমস্ত বিধানসভায় আমরা ক্যান্ডিডেট দেবো সেই সব বিধানসভায় আমাদের টিমের লোকজন সব সেই গুটিগুলো সাজাচ্ছে। আমরা জানুয়ারি মাসের 25 তারিখের পর থেকে আমরা মাঠে ময়দানে কাজ শুরু করে দেবো। তো সেই জায়গা আপনাদের কোন কোন বিধানসভা আপনারা টার্গেট করে লড়বেন বলে ভাবছেন? দেখুন, আমাদের পার্টিগত আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা নূতন দল, আমরা মানে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে ইলেকশনটা লড়বো, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। তার মধ্যে বিশেষ করে নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে যুক্ত হয়ে আমরা লড়াইটা করব 2026 বিধানসভায়। তারপরে ধরুন হুমায়ুন কবিরজি বা অন্যান্য যারা আছে সাংগঠনিকভাবে যুক্ত হয়ে লড়াই করার যে ডাক দিয়েছিল, আমরা সেই ডাকে অংশগ্রহণ করবো, এটা আমাদের একান্ত ইচ্ছা। তবে আমাদের পক্ষ থেকে, আমাদের শিক্ষা সমৃদ্ধি পার্টির পক্ষ থেকে আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে বা তানার লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি। অফিসিয়াল ভাবে নওশাদ সিদ্দিকী ভাইয়ের সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি, অফিসিয়াল ভাবে কথা বলেছি এবং ওনার পার্টির সদস্যদের সঙ্গে কথা বলেছি। হুমায়ুন কবিরজির লোকের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা চাইছি যে 2026 একত্রিতভাবে এই লড়াইটা করতে, কারণ আমরা যদি আলাদা আলাদাভাবে ভোটে দাঁড়াই তাহলে সাধারণ মানুষের ভোটটা বিভক্ত হয়ে যাবে। আমরা বৃহৎ স্বার্থে একত্রিত হয়ে লড়াইটা করতে চাই। তৃণমূল কংগ্রেসের যে এই অপশাসন, যে দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকারকে আমরা পশ্চিমবাংলায় আর 2026 আসতে দেব না, এটাই যখন সকলের টার্গেট। তো আমরা সেই লক্ষ্যে আগাতে যুক্তভাবে আমরা ক্যান্ডিডেটটা দিতে চাই, এটা আমাদের লক্ষ্য। সেই হিসেবে আমরা কিছু কিছু সিট দেওয়ার পরেও অনেক কটা সিট আছে যেখানে আমরা ক্যান্ডিডেট দেওয়ার জন্য মনস্থির করছি। এখনো সময় আছে, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, তারপরে সেই সিদ্ধান্ত নেব এবং বিষয়টা মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা জানিয়ে দেবো যে আমরা কোন কোন সিটে ক্যান্ডিডেট দিচ্ছি। ইতিমধ্যে আইএসএফ থেকে, সিপিএম থেকে হুমায়ুন কবির সাহেব সমস্ত দল ঘোষণা করছেন যে সামনে, কেউ বলছেন, হুমায়ুন সাহেব বলছেন সামনে মাসের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ তারা ব্রিগেড সভা করবেন। নওশাদ সিদ্দিকী 21 তারিখে শহীদ মিনার সভা করবেন। আপনারা কবে করছেন? দেখুন, আমরা এখানে একটা কথা বলি, আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি, আমাদের আইডিওলজি কিন্তু পৃথক আইডিওলজি, মানে যেটাকে আইডিওলজি বলে, মূল মতাদর্শ। আমরা এখানে কিছু সিস্টেমকে পরিবর্তন করব বাংলার বুকে, এটা আমাদের একটা লক্ষ্য। এই যে সভা সমিতি, ভোর বছর ধরে মিটিং সিটিং এর যে কালচার আমাদের পশ্চিমবাংলায় আছে, আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি কিন্তু এই কালচারের উপরে খুব বেশি গুরুত্ব দিতে চাইছি না। কারণ ইলেকশনের আগে যখন ইলেকশন হয় তখন কিছুদিন হয়তো 2-4টে মিটিং সিটিং প্রোগ্রাম হলো, ঠিক আছে, কিন্তু ভোর বছর ধরে এই যে বিভিন্ন মানুষকে নিয়ে মিটিং করা, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এক এক জায়গায় ঐক্যবদ্ধ হওয়া, এই যে প্রচুর সংখ্যক মানুষের ওই দিনের যে কর্মবিরতি, এই কালচারটা যদি সব রাজনৈতিক দল আজকে এখানে 5,000, কাল ওখানে 10,000, কাল ওখানে 3,000 এরকম করে প্রত্যেকটা বিধানসভা এবং বাংলায় বিভিন্ন জায়গায় মানুষ যদি সবাই মিটিং সিটিং এ শুধু সময় দিয়ে যায়, তাহলে মানুষ কাজ করবে কোথায়? একটা মানুষের ন্যূনতম আজকে একটা দিনে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা রোজ আছে। একটা জায়গায় যদি মানুষ 1,000, 2,000, 5,000 করে লোক এরকম ভাবে ভোর বছর একটা বিধানসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা মিটিং করে, তাহলে একটা বিধানসভায় কত কোটি টাকা মানুষের কর্মদিবস নষ্ট হবে। আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি এই এত মিটিং সিটিং এর পক্ষে নয়। আমরা সবে জন্মেছি, মানে আমাদের অল্প কিছুদিন আমাদের পার্টির বয়স, আমাদের সেই পরিমাণে যে হিউজ পরিমাণে লক্ষ লক্ষ মানুষ সব জায়গায় আছে তা আমাদের নেই। যেটা সত্য সেটা বলতে হবে, কিন্তু আমাদের একটা সাংগঠনিক কাজ আছে, বেস আছে, সেটাকে আমরা তৈরি করছি। আমরা কাউন্টার মিটিং মিছিলের মাধ্যম দিয়ে আমরা এই বিধানসভায়
অংশগ্রহণ করবে, এটা আমাদের পার্টির স্ট্যান্ড। এই যে বিজেপির নেতা প্রস্তাব বাগচি, যিনি বলছেন যে মুসলিমদের দোকানে বিরিয়ানি খাওয়া যাবে না, মুসলিমদের দোকান থেকে কোনো মাংস কেনা যাবে না, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, কৌশক উনি যে বাগচি মহাশয়, উনি হচ্ছেন কোর্টের একজন লয়ার। তিনি কংগ্রেসের একজন সদস্য ছিলেন, পার্টি ওয়ার্কার হিসেবে কাজ করতেন। তৃণমূল কংগ্রেসের কাছে তিনি আঘাত পান এবং তারপরে উনি প্রতিশোধ নেওয়ার জন্য বিজেপিতে জয়েন করেছেন। এবং উনি দেখবেন যে ওনার মাথায় চুল নেই, উনি চুল কেটে ন্যাড়া হয়ে একটা শপথ নিয়েছিলেন যে বাংলা থেকে যতক্ষণ না তৃণমূল কংগ্রেসকে গদি থেকে চ্যুত করতে পারবো ততদিন আমি মাথায় চুল ডাকবো না। উনি তাঁর সেই প্রতিজ্ঞার উপরে দাঁড়িয়ে ট্রাই করে যাচ্ছেন, কিন্তু বিজেপিতে যাওয়ার পরে উনি সেই যে জায়গা আশা করে বিজেপিতে গিয়েছিলেন সেই জায়গা কিন্তু উনি দখল করতে পারছেন না। তাই শিক্ষিত মানুষ সমাজের দিকে তাকিয়ে দেখেছে যে মুসলমানদের সম্পর্কে বা মুসলমানদের সঙ্গে কানেক্টেড কোনো বিষয়ের সম্পর্কে যদি কোনো কথা বলা যায় তাহলে বিজেপির একটা মানুষের কাছে তিনি খুব ভালো প্রাধান্য পাবে। এটা বিজেপির রাজনীতির কালচার বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। তাই উনি খুব সুচতুরাইয়ের সঙ্গে চিন্তা ভাবনা করে এই বিরানি শব্দটা ব্যবহার করেছেন, যাতে করে একটা বিতর্ক তৈরি হয় এবং বিজেপির মানুষের কাছে তিনি একটা খুব কাছের লোক হতে পারে বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে, এবং সামনে বিধানসভায় যাতে উনি একটা সিটটাকে পাকাপুক্ত করতে পারেন সেই জায়গা থেকে তিনি তার চিন্তাধারা থেকে এই কথা বলেছেন বলে আমি মনে করছি। এটা একটা ঘৃণ্য কাজ, এরকম ধরনের রাজনীতি বাংলার মানুষ পছন্দ করে না। এরকম কথা না বলা সব থেকে উত্তম। কেউ বলছে আবার শাহরুখ খানকে বাংলা থেকে তাড়িয়ে, ভারত থেকে তাড়িয়ে দিতে হবে মোস্তাফিজুরকে KKR নেওয়ার জন্য, কি বলবেন বাংলাদেশ? দেখুন, খেলার যে প্ল্যাটফর্মটা, খেলার মাঠটা এমন একটা জায়গা, খেলার মাঠে কোনো ধর্ম চলে না, কোনো জাতপাত চলে না, কোনো দেশ চলে না। সেখানে সব ধর্মের মানুষ, সব শ্রেণীর থেকে উঠে আসা প্লেয়াররা এক দেশ আর এক দেশের মাঠে খেলতে যায়। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কালচার। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে যেমন বিভিন্ন দেশের প্লেয়াররা খেলতে আসে, আমাদের ভারতবর্ষের থেকে বিভিন্ন দেশে আমাদের প্লেয়াররাও খেলতে যায়। খেলোয়াড়দের সম্পর্কে আমরা কটু বাক্য, কটু শব্দ যদি আমরা সাধারণ রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ বলি তাহলে সেটা কিন্তু খেলার ময়দান কলুষিত হবে বলে আমি মনে করছি। তবে বর্তমান ভারতবর্ষ এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশের মধ্যে একে অপরের দেশ থেকে এরকম বিভ্রান্তকর শব্দ যদি কারোরা প্রয়োগ করে তাহলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হবে, উন্নতি হবে না। তাই আমাদের সর্ববিষয়ে বিবেচনা করে সাধারণ মানুষের পার্টি পলিটিক্সের নেতৃত্ব দিয়ে কথা বলা উচিত। তবে দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে যদি কোনো বিষয় আসে তাহলে সেক্ষেত্রে মোটামুটি দেশের সঙ্গে, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের সঙ্গে আমি থাকবো। এই যে বারবার মুসলিম বিদ্বেষী বক্তব্য দিচ্ছে বিজেপির নেতারা 26-এ ভোট পাওয়ার জন্য, কি বলবেন? এই যে কিভাবে বন্ধ করা যায়, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করছেন? দেখুন, এই যে শব্দগুলো, বিভিন্ন রকমের সাম্প্রদায়িক উস্কানিমূলক শব্দ, যেসব কথা বললে জাতিতে ধর্মে ধর্মে বিভেদ হতে পারে, হিন্দু ভাই ভাই বলছে, এই যে শব্দগুলো ব্যবহার, এটা হচ্ছে বিজেপির একটা রাজনৈতিক পলিসি। তারা এক শ্রেণীর মানুষকে একত্রিত করে রাজনীতির গদিতে বসে থাকতে চায় এবং এই পথটা হচ্ছে সব থেকে সহজ এবং সরল পথ। মানে একটা শ্রেণীর, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি যদি অ্যাটাক করা হয়, হিন্দু সম্প্রদায় বা সনাতনী সম্প্রদায়ের মানুষকে এরা খুশি করতে চায়। সেই খুশির জায়গা থেকে তারা বলে যে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই। আসলে এদের হিন্দুদের প্রতি কোনো মায়া মমতা বা সনাতনী ভাই বোনদের এদের প্রতি কোনো মায়া মমতার ব্যাপার নেই। এরা রেলের চাকরি থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে এরা বঞ্চিত করে। বিভিন্ন সরকারি যে সমস্ত পদ, কর্মস্থলের জায়গা, সেখান থেকে কর্ম ছাঁটাই হয়, তার বেশিরভাগ সংখ্যের মানুষ থাকে কিন্তু আমাদের এই হিন্দু সম্প্রদায় বা সনাতন সম্প্রদায়ের মানুষ। তখন কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই বলে না। হিন্দু হিন্দু ভাইয়েরা তখন কখন বলে? যখন ওদের ভোটের কথা আসে, ভোটের বাজার গরম করার জন্য এই কথাগুলো বলে। এটা বিজেপির একটা রাজনৈতিক এজেন্ডা। এই ফাঁদে মানুষ পড়ে যাতে দুটো দলে ভাগ হয়ে ওদের নেতা মন্ত্রীদের ভোট দিয়ে একটা গদি এনে দিতে পারে, সেই ওদের একটা নোংরা চক্রান্ত বলে আমি মনে করছি।